এটা তো সব ক্ষেত্রেই সমান, সব ভার্সিটির ক্ষেত্রেই সমান হবে। তার মানে কিছু কিছু ভার্সিটি আছে না যারা Problem. আর কি মানে এই যে বসুন্ধরা এদিকে, ওইটা তো বের প্রায় করেছো ঢাকার নাকি ভিতরে। সবাইকে? না স্যার, আমরা কেউ বের হইনি। আচ্ছা, আমাকে বের করে দিন। আচ্ছা, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা মোস্টলি কেপলাস ল পর্যন্ত পড়ছিলাম, তাই না? তাই কি? জি ওকে। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। জি স্যার, কেপলার ল। আচ্ছা স্যার আচ্ছা, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন জিনিসটা আমরা নিশ্চয়ই সবাই জানি। সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এটা কি বলে যে every object in this universe attracts each other with a force. That force is called gravitational force, and this force acting between two objects, and this is equal to, or is directly proportional to the mass, a product of the masses, and inversely proportional to the square of the distance between their centers. আমরা এই সূত্রটা সবাই জানি, যে নিউটনের একটা গল্প ছিল, সবাই আমরা জানতাম যে আপেল কেন পড়লো, সেখান থেকে এই কনসেপ্টটা আসছে। তো সেখান থেকে যে জিনিসটা বোঝা যায় যে মহাবিশ্বে যে সকল বস্তু তারা সব একটা আরেকটাকে আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণ বলের মান কি? বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো জি স্যার। এই হচ্ছে সূত্র। তো আমরা জানি যে যদি m1 আর m2 ভরের বস্তু থাকে, তাহলে f হবে কি? f is proportional to m1 m2 আচ্ছা, f is proportional to m1 m2 আর f is inversely proportional to 1 by r square, মানে ওই দুটো বস্তুর মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বের বর্গ আর ব্যস্তানুপাতিক। তো সবগুলো ইকুয়েশনকে যদি আমরা একত্র করি, জিনিসটা কি দাঁড়াবে? f is proportional to m1 by m2 divided by r square। তো এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমরা উঠায়া দেই, তাহলে আসলে কি থাকবে? সেখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে জি, যেটাকে আমরা বলি যে এটা হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে? এবং এটার মান কত? 6.63 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে মানে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা আমরা সেই ক্লাস 9 থেকে পড়তেছি সবাই, তাই না? জি স্যার। তো এটার কোনো আইডিয়া নিয়ে বা এটার কোনো কনসেপ্ট নিয়ে কারো কনফিউশন আছে? যে ঘটনাটা আসলে কি, সত্যিই কি একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে কিনা, এরকম কোনো কনফিউশন আছে কারোর মধ্যে? স্যার বের করে দিছিল স্যার। হ্যাঁ, সবাইকে মনে হয় একটু বের করে দিচ্ছি। হ্যালো স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, না শুনতে পাই নাই। স্যার মনে হয় সমস্যা নেটওয়ার্কে। স্যার এটা আসলে মানে কেমন বাস্তব পক্ষে, যে একটা বলের সাথে বরের সম্পর্কটা? মানে এই যে তুমি আমি যদি কাছাকাছি থাকতাম, একজন একজনের আকর্ষণ করতাম, ঠিক আছে? আমার তোমার ওজন বেশি হলে আকর্ষণ বলটা বেশি হতো। এখন আকর্ষণ করলে কেন আমরা একজন একজনের কাছাকাছি চলে আসি না, তাই না? কারণ তোমাকে তো চারদিক থেকে সবাই আকর্ষণ করতেছে, তুমিও চারদিক থেকে সবাইকে আকর্ষণ করতেছো, যার কারণে একটা নিউট্রাল পজিশনে সবাই থাকতেছে, কেউ নড়ানড়ি করতেছে। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকমই।
নিউটন যে জিনিসটা দেখছিলেন, পৃথিবী কি গোল না? আমরা পৃথিবীর ভিতরে না বাইরে থাকি? পৃথিবীর উপরে পৃষ্ঠে থাকি। বাইরের পিছে স্যার। ধরো ওই যে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছি আমরা, ধরো এখানে একটা আপেল গাছ আছে, ঠিক আছে? এটাকে ধরে নিলাম একটা আপেল গাছ। তো স্বাভাবিকভাবে আপেল পড়লে কই পড়বে? নিচে পড়বে। মানে মানুষের ধারণা ছিল এরকম যে কোনো একটা জিনিস নিচে পড়ে, তো আপেল তো নিচে পড়বে। আচ্ছা, মাইনে নিলাম আপেল নিচে পড়লো। এখন পৃথিবী যখন ঘুরে, তো এটা যদি সকালবেলা হয়, তো দুপুরবেলা কই যাবে? এখানে। বিকেলবেলা কই যাবে? এখানে। তো বিকেলবেলা জিনিসটা কি হবে? আপেল গাছটা হয়ে যাবে এরকম। তো বিকেলবেলা আপেল পড়লে সেটা কোন নিচে কোথায় পড়া উচিত? মানে আগের থিওরি অনুযায়ী আমরা যদি এখনো কেউ মনে করি নিচে স্যার। সবকিছু নিচে পড়ে, তাহলে নিচে পড়লে কোন দিকে যাওয়া উচিত? এদিকে নিচে তো পারবে না, কারণ পৃথিবী সবকিছু তার হ্যাঁ, মানে নিজের দিকে টানে। নিচে পড়লে কোন দিকে যাবে? এইদিকে যাবে না? আপেল তো আর পৃথিবীতে আসার কথা না। জি স্যার। তার মানে বুঝতে হবে যে আসলে নিচে নিচে কিছু না, ব্যাপারটা হচ্ছে এরকম যে পৃথিবী আসলে সবকিছুকে টানে একটা বল দিয়ে, সেই বলটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আসলে এই লয়ের উৎপত্তি আসলে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা এখানে একটা স্যাম্পল প্রবলেম দেওয়া আছে, দেখো তো এই প্রবলেমটা করতে পারবা কিনা তোমরা। রেজওয়ানুল হাসান রোজেন, ম্যাথটা একটু পড়ো তো। এই ম্যাথটা করছিলাম। করছিলাম? জি স্যার করছিলাম। তার দেখে বলুন। স্যার আমার 435 ইনটু 10⁻7 নিউটন আছে। স্যার এটা কি করতে দিছেন? করো। স্যার এখানে কি এফ বের করতে হবে না স্যার? হ্যাঁ, এফ বের করতে হবে। স্যার হুম, সূত্র কি এফ ইকুয়াল টু m1 m2 68,593 আসছে স্যার। আচ্ছা, f is equal to p m1 m2 by r square।
R M1 square. M2 by R square. হুম, GM1 M2 by R square. G into G. স্যার 68,593.6 আসছে। হতে পারে, আমার কাছে আসলে নাই মানে তাহলে আমার 435 into 10 to the power 7. স্যার G তো গুণ হবে। হ্যাঁ জি দিয়ে গুণ হবে। হ্যাঁ স্যার আমার আসছে 681.822 নিউটন, জানি না স্যার। এই তো জি গুণ হবে জি এর সাথে এম আর হচ্ছে এম গুণ স্যার হবে। M1 M2 into G by R square এরকম হবে। হ্যাঁ 681.822 নিউটন। ঠিক আছে তাহলে। এই তো যাই হোক, ক্যালকুলেশন ঠিকঠাক মতো করলে অ্যান্সার চলে আসবে। স্যার এগুলো ইজি আছে না? তো পারবো তো আমরা। আচ্ছা স্যাটেলাইট মানে কি জানি আমরা? স্যাটেলাইট উপগ্রহ স্যার। উপগ্রহ স্যার। আচ্ছা, উপগ্রহ কি? এই যে উপগ্রহ স্যার, এটা তো স্যার দুই ধরনের উপগ্রহ হয়, কৃত্রিম একটা আর এমনি আর কি। মুন কৃত্রিমটা টুন এইগুলো আর কি। উপগ্রহ কি সেটা বলো। স্যার। আর্টিফিশিয়াল মানে উপ- স্যাটেলাইট যেগুলো ওইগুলো হলে যে স্যার ওই যে আমরা মানে কমিউনিকেশন, তারপর ম্যাপ ট্যাপ এইগুলোর জন্য যা আর কি করে। আহ, আর উপগ্রহ হচ্ছে গ্রহ থেকে ছোট স্যার। গ্রহ থেকে ছোট মানে আমার কথা হচ্ছে উপগ্রহ আমরা কেন বলি এগুলোকে, বা কি হইলে সেটাকে উপগ্রহ বলা হয়? স্যার কক্ষপথে ঘুরে তো এই কারণে। কক্ষপথে তো গ্রহ ঘুরে। স্যার উপগ্রহ তো ঘুরে পৃথিবীর কক্ষপথে। না তার মানে বলতে হবে যে যেমন আছে গ্রহগুলা সূর্যের চারপাশে ঘুরে, তাই না? আচ্ছা, জি স্যার। জি স্যার, এই আর উপগ্রহগুলো স্যার গ্রহের চারপাশে ঘুরে। হ্যাঁ কোনো গ্রহের চারপাশে যদি কোনো কিছু ঘুরে তাহলে সেটাকে আমরা ওই গ্রহের উপগ্রহ বলি। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তো যেমন পৃথিবীর একটা উপগ্রহ আছে সেটা হচ্ছে চাঁদ। আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো কি? আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো হচ্ছে এরকম, মানে কিছু আছে ন্যাচারাল স্যাটেলাইট যেমন চাঁদ, যেটা ন্যাচারালি তৈরি হয়েছে। আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে মানুষ যদি কোনো উপগ্রহ তৈরি করে এবং সেটা এরকম পৃথিবীর চারপাশে ঘুরে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আর্থের সারফেস থেকে ওটা ঘুরে, তাহলে সেগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। যেমন এই যে স্পুতনিক 1 সেটা হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল স্যাটেলাইট। আরেক ধরনের উপগ্রহ আছে সেটাকে বলে ভূস্থির উপগ্রহ, মানে হচ্ছে সেটার আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা। ঠিক আছে? তো সেটার আবর্তন স্যার কাল নামটা কি বললেন? ভূস্থির উপগ্রহ। মানে যদি এমন হয় যে কোন একটা উপগ্রহের আবর্তন কাল আর পৃথিবীর আবর্তন কাল হচ্ছে সমান, তখন কি হবে? কি মনে হবে বলো? ওইটারও আবর্তন কাল আর পৃথিবীর আবর্তন কাল সমান, তখন কি মনে হবে তোমাদের কাছে? আর ওইটা কম মনে হবে স্থির আছে। স্যার। মনে হবে ওটা স্থির আছে, পৃথিবী থেকে মনে হবে না যেটা ঘুরতেছে বা ওটা সরতেছে, তখন মনে হবে যে চেঞ্জ মনে হবে না স্যার। হ্যাঁ মনে হবে যে ওইটা সবসময় ওখানেই থাকে, সকালেও ওখানে, দুপুরে ওখানে, রাত্রে ওখানে, যখন তাকাবা তখনই ওখানে। তো এই ধরনের উপগ্রহকে বলা হয় ভূস্থির উপগ্রহ। আচ্ছা, তো যাই হোক, আর্টিফিশিয়াল স্যাটেলাইট এগুলোতে কি করা হয়? এই যে আমরা টিভি দেখি, ইন্টারনেট, টেলিফোন, এইসব কন্ট্রাক্ট করা হয়, এস্টাবলিশ করা হয় স্যাটেলাইটের মাধ্যমে।
আবহাওয়ার সংবাদ, ওয়েদার ফোরকাস্ট দেওয়া হয়, কোন একটা সমুদ্রের গভীরতা বের করা হয়, কসমিক রে বা বিভিন্ন ধরনের রেডিয়েশন সম্পর্কে ইনফরমেশন আনা যায়, বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল গবেষণা করা হয়। তারপরে কোন একটা পৃথিবীর কোন একটা জায়গার শেপ কেমন, সাইজ কেমন, অন্যান্য প্ল্যানেট গুলা দেখতে কেমন, ঠিক আছে, সেগুলো নিয়ে জিও সার্ভে করা হয় এই স্যাটেলাইটের মাধ্যমে। তারপরে এখন তো স্যাটেলাইটের মাধ্যমে এই যে কত কিছু, মানে পুরো দুনিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে হয়ে গেছে, মানে পুরো পৃথিবী দেখা যায় কোন জায়গায় কি হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। যে কোনো সময় যে কোনো জায়গার একটা ছবি তুলে ফেলা সম্ভব। মারমেড পর্যন্ত দেখা যাচ্ছে স্যার। তো এই সবগুলাই সম্ভব হয়েছে স্যাটেলাইটের কারণে। আচ্ছা, তো একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভেলোসিটি বের করে কিভাবে সেটা আমরা একটু দেখি। তো ধরে নিলাম যে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট পৃথিবী থেকে এইচ ডিস্টেন্সে আছে, পৃথিবীর সারফেস থেকে। তাহলে ওই স্যাটেলাইট ডিস্টেন্সটা আর সমান সমান কি হবে? আর সমান সমান হবে ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস, আর এইচ হচ্ছে পৃথিবীর রেডিয়াস থেকে ওটা কতটুকু ডিস্টেন্সে অবস্থিত সেটা। তো আর সমান সমান হচ্ছে কি আর প্লাস এইচ। ওকে, এখন ওইটা যখন ঘুরে তখন কি হয়? তখন পৃথিবীর সাথে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি হয়, তাই তো? এটা একটা হয়, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওইটা কাছে আসতে চায়। আবার যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন সেখানে এক ধরনের সেন্ট্রিপিটাল ফোর্স তৈরি হয়, হয় না? সেন্ট্রিপিটাল ফোর্সটা কি বলতো তো? জি স্যার, সেন্ট্রিফিউগাল না সেন্ট্রিপিটাল? স্যার কেন্দ্রের দিকে যে আকর্ষণটা, হ্যাঁ, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। অনেকটা কেন্দ্রমুখী বল তৈরি হয় এবং এই দুইটা বলের কারণেই ওই স্যাটেলাইটটা ওইখানে নিউট্রাল অবস্থায় থাকে। তার মানে কি বলতে পারি? এই দুইটা বল হচ্ছে একটা একটা সমান। তাহলে আমরা বলতে পারি FG সমান সমান MC, যেখানে FG টা কি হবে? G(m)m/r²। G তো জানি, G হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। M হচ্ছে কি? M হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট mটা হচ্ছে আমার স্যাটেলাইটের ভর, আর r² হচ্ছে ওই পৃথিবীর কেন্দ্র থেকে ওই স্যাটেলাইটের দূরত্ব কতটুকু সেটা। আচ্ছা, আর ওই পাশে হচ্ছে FC মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। সেটা কিভাবে বের করে? mv²/r, মানে ওই বস্তুটার ভর হচ্ছে m, সেটা কত ভেলোসিটিতে চলতেছে সেটা হচ্ছে v², আর হচ্ছে r। আচ্ছা, এখন আমরা দুই পাশ থেকে একটা একটা করে r বাদ দিতে পারি, তাহলে কি থাকবে? আর একটা একটা করে m ও বাদ দিতে পারি, একটা একটা m বাদ দেওয়া যায়, আর একটা একটা r বাদ দেওয়া যায়, তাই না? তাহলে থাকবে কি? v² সমান সমান gm/r। তাহলে v সমান সমান কি হবে? √gm/r। আর যেখানে r সমান সমান কি? r সমান সমান হচ্ছে r প্লাস h। তাহলে v সমান সমান √gm/r + h। এখন আরেকটা ফর্মুলা আমরা জানি না, g সমান সমান gm ডিভাইডেড বাই r²। এটা কি জানি? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে gm সমান সমান কি লেখা যায়? gm সমান সমান লেখা যায় যে স্মল g r²। সো সেটাই আমরা লিখছি, v সমান সমান gr² ডিভাইডেড বাই r + h। স্যার আর ইকুয়াল টু আর প্লাস এইচ লিখলাম কিভাবে? ধরো আর প্লাস এইচ। এখান থেকে এটুকু হচ্ছে আর পৃথিবীর রেডিয়াস, আর আমার স্যাটেলাইটটা আছে এখানে, ঠিক আছে? এখানে একটা স্যাটেলাইট আছে, এখান থেকে এটুকু রেডিয়াস হচ্ছে আবার এইচ। তাহলে আর সমান সমান কি হবে? আর প্লাস এইচ, ঠিক আছে? আচ্ছা,
সালমা তুমি কিছু বলতে চাচ্ছিলা? না স্যার, আমি ওই যে বললাম যে আর ইকুয়াল টু আর প্লাস এ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটাই বলছি। তো এটা হচ্ছে এইভাবে আর প্লাস এস হয়। তো তাইলে আমরা একটা স্যাটেলাইটের রেডিয়াস যদি ভেলোসিটি যদি বের করতে চাই, তাহলে কোন জিনিসটা জানলেই হবে? একটা জিনিস জানলেই হবে, আর সব জিনিস কিন্তু জানাই। স্যার ডিসটেন্স, উচ্চতা জানলেই হবে। জি স্যার, এইচ। হাইট। মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ও কতটুকু ডিস্টেন্সে অবস্থিত, হাইটে অবস্থিত, সেইটা শুধু জানলেই হবে, আর কিছু জানার দরকার জি নেই। স্যার, হাইট যত বাড়বে তত ভেলোসিটি কমবে না? হ্যাঁ, কত ভেলোসিটি কমবে। তাহলে তো 36,000 কিলোমিটার, তাই না? কিসের ওই স্যাটেলাইটের দূরত্ব স্যাটেলাইটটা কই রাখছে সেটা তো আমি জানি না। মানে পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব 36,000 কিলোমিটার না? পৃথিবী থেকে স্যাটেলাইটে কোনো নির্দিষ্ট দূরত্ব নাই। ও, আমি এক জায়গায় পড়ছিলাম যে আর দেখো, 36,000 কিলোমিটার। হ্যাঁ তুমি হয়তো যে যে ম্যাথ করছিলা সেখানে 36,000 ছিল, বা কোনো একটা স্যাটেলাইটে ছিল, সেটা হয়তো 36,000 মিটার দূরত্ব ছিল। এখন এই ম্যাথটা করো তো, সবাই এই ম্যাথটা করো। হ্যাঁ, ম্যাথটা কি পারছো তোমরা? স্যার 6.4 into 10 to the power 6 না, কিন্তু মিটার। ভেলোসিটি চাইছে। জি স্যার, ভেলোসিটি। স্যার 237.77। স্যার কিলোমিটার কি মিটারে নিব না? হ্যাঁ হ্যাঁ, স্যার ওভাবে করলে তো স্যার মানে অনেক বড় সংখ্যা আসে। স্যার এটা আমার তো কিলোমিটারে আসছে। কিলোমিটারে নিলে আবার এই যে জি এর মানটা কিলোমিটারে নিতে হবে। স্যার আমার যেটা আনসার আসছে সেটা হচ্ছে মিটার আসছে। এটাকে যদি আমি কিলোমিটারে নিই তাহলে 6.4 into 10 to the power 3। রুট করছিলা? রুট আছে কিন্তু একটা। জি স্যার, পৌঁছলাম। স্যার আমি আরেকবার চেক করে দেখি। ও 9.8। স্যার 237 আছে। 237। স্যার আমি কিলোমিটারে রাখছি। আচ্ছা, স্যার 2.97 মিটার পার সেকেন্ড। স্যার 7.519।
স্যার 7.5 আনসার। এই যে এটাই ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে অ্যান্সার। স্যার অ্যান্সার কত হবে? স্যার আমি স্যার মিটার নিয়ে করছি স্যার হ্যাঁ হ্যাঁ 6.4 into 10 to the power 6 কেন এটা বুঝতেছি না। আমি যদি এটাকে মিটারে নেই সেজন্য। স্যার 1000 দিয়ে ডিভাইড হবে না? না ডিভাইড কেন হবে, গুণ হবে। ও স্যার তাহলে হয় 7519.06 মিটার পার সেকেন্ড। আপনার এইভাবে করলে জি স্যার। 7519 এটাই অ্যান্সার। আমি সবাই আর স্কয়ার এই স্কয়ারটা দিই না, এই কারণে মেলেন নাই আর স্কয়ারটা। আনসার কত আসলে বললি মেবি 7519.06। 2.97 কার আসছে? ওটা তো আগের বার ওই আর স্কয়ার দেই নাই এই জন্য আসছে। না না 2.97 ওভারঅল আনসার আমারই কার আসছিল আসছে? 2.97 আমার আসছিল, আর স্কয়ার না দেওয়ার কারণে। রুটের মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে 8.83। হ্যাঁ 8.83 কে রুট করলে 2.97 আসে। 8.8 মানে বুঝলাম না। এই যে যতগুলা মান আছে সবগুলা মান বসালে রুটের ভিতরে মানটা আসে 8.83। এই 8.83 কে রুট করলে 2.97 আসে। আরে সেটা তো আর স্কয়ার না দিলে 7519 আসে, আমি যেটা দেখলাম 2 বের আর করে স্কয়ার দিব না কেন? আর স্কয়ার দিলে 7519 আসে। আর স্কয়ার তো দিতে হবেই। 7519.0 এবার 7519.06 ঠিক আছে মনে হয় আমাকে 2.97 আসে। 7519 7519, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, তোমাদের যেটা আসবে সেটাই অ্যান্সার হবে আর কি। দ্যাট মিন্স ক্যালকুলেটর দিয়ে ঠিক মতো অ্যান্সার করলেই হবে, মোবাইলে করলে অনেক সময় ভুল হবে। স্যার ব্র্যাকেট গুলো ভালো করে ক্যালকুলেটর দিতে দিয়ে হবে। করেছি স্যার, এটাই আসছে। ওকে আচ্ছা, এরপরে এটা আমাদের শেষ, মানে লাস্ট একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেটা তোমরা একটু পড়ছিলা। সেটা হচ্ছে অনিশ্চয়তা নীতি। এটাতে কি বলা হয় যে আমরা কোনো একটা অবজেক্টের একই সাথে তার অবস্থান এবং একই সাথে তার মোমেন্টাম বের করতে পারবো না। It is impossible to know both the exact position and the exact momentum at the same time. তো এটা তো তুমি রসায়নের যদি একটার মোমেন্টামটা মানে তুমি যদি তার পজিশন ধরতে যাও তাহলে দেখবা যে হচ্ছে মোমেন্টাম হারিয়ে গেছে, মানে ভেলোসিটি তুমি আর ধরতে পারবা না ওই মোমেন্টের। আবার যদি ওই মোমেন্টে তুমি ভেলোসিটি বের করতে চাও তাহলে দেখবা যে সে আর ওই পজিশনে নাই, অন্য পজিশনে চলে গেছে। তো এই জন্য বলা হয় যে ইট ইজ ইম্পসিবল to know both the exact position and the exact momentum of an object at the same time. এবং it is expressed as del x into del p is greater than a squared by 2. a squared হচ্ছে কি? a squared হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টকে যদি আমরা 2 পাই দিয়ে ভাগ করি তাহলে যে মান আসবে সেটা হচ্ছে a squared এর মান। ঠিক আছে, তো এটা আসলে ইসের ক্ষেত্রে এটাকে বলা হয়, এটাকে বলা হয় আনসার্টেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতি। আর জিনিসটা কি আমি ভালো ক্লিয়ার হই? জিনিসটা হচ্ছে এরকম যে ধরো একটা অবজেক্ট আছে তোমার, তুমি চাইলা সেই অবজেক্টের বের করতে, পজিশন কোথায় সেটা বের করতে। মানে একটা অবজেক্ট ধরো চলতেছে, মানে এরকম একটা অবজেক্ট যাচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ভেলোসিটি দিয়ে যাচ্ছে। তো তুমি চিন্তা করলা এই অবজেক্টটা যখন এখানে আসবে তখন তার পজিশন কি সেটা আমি দেখবো, মানে যাচ্ছে তখন তুমি তার পজিশন বের করার চেষ্টা করলা যে এইরকম একটা জায়গাতে। যখন তুমি পজিশন বের করবা তখন পজিশনটা তুমি বের করতে পারবা, কিন্তু মোমেন্ট ভেলোসিটি আর বের করতে পারবা না। ঠিক আছে, ওই অবজেক্টের ভেলোসিটি কত ছিল ওই মোমেন্টে, মানে টি ধরো টি সমান সমান 10 সেকেন্ড পরে একটা বস্তু কোথায় পজিশন ছিল, তো
তো সেই পজিশনটা বের করতে করতে তুমি দেখবা যে যখন তুমি পজিশনটা বের করবা তখন এই বস্তুটা কি আর এখানে থাকবে, বা এই না বস্তুর স্যার, ভেলোসিটি কি আর বের করা যাবে? থাকবে না স্যার। 30 সেকেন্ড পরে তো ওর মানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, পজিশন আর কি। আচ্ছা ধরো একটা বস্তু চলতেছে অ্যাকচুয়ালি, তো একটা নির্দিষ্ট ভেলোসিটিতে চলতেছে, তো তুমি একটা টার্গেট নিলা যে t সমান সমান যখন 30 সেকেন্ড তখন সেটা ভেলোসিটি কত সেটা আমি বের করবো। তো তুমি ধরো বসে আসলো t সমান সমান 30 সেকেন্ডে, তার ভেলোসিটিটা বের করলাম। তো ভেলোসিটি বের করার পরে তোমার যখন ভেলোসিটি বের করার কাজটা শেষ হবে তখন কি ওই বস্তুটা ওই পজিশনে আর থাকবে? না স্যার, থাকবে না। থাকবে না। আচ্ছা, তার মানে তুমি তার ভেলোসিটি পাইলা মানে হচ্ছে মোমেন্টাম পাইছো, কিন্তু তার পজিশনটা তুমি আর পাওনি। জি স্যার। আচ্ছা, এরপরে তুমি চিন্তা করলা আচ্ছা 30 সেকেন্ড পরে ওটার ওইটা পজিশন কই থাকে সেটা আমি দেখবো। তো 30 সেকেন্ড পরে দেখলা এটা পজিশন হচ্ছে এখানে। তো পজিশনটা ইন্ডিকেট করার সময় তুমি কিন্তু আর ওটা ভেলোসিটি দেখতে পারবে না, কারণ তুমি পজিশনটা দেখতেছো। তো এই জন্য বলা হয় যে ইট ইজ ইম্পসিবল টু নো। মানে দুইটা একবারে দেখা সম্ভব? হ্যাঁ, দুইটা একসাথে দেখা সম্ভব না। এক্সাক্ট পজিশন আর এক্সাক্ট মোমেন্টাম একটা অবজেক্টের একই সময়ে দেখা সম্ভব না। তো এটা নিয়ে আমরা আসলে ডিটেইল পড়তেছি না, বা এটা আসলে কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্ট, ঠিক আছে? তো কোয়ান্টাম মেকানিক্সের তো আমরা ডিটেইল পড়তেছি না, যার কারণে হয়তো তোমাদের কাছে একটু লাগতেছে যে হুট করে একটা জিনিস আমরা পড়লাম। ঠিক আছে, তো জাস্ট তোমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা যেহেতু তোমরা আগেও পড়ছো, তো সেই সম্পর্কে একটু মানে ওই জিনিসটা মনে করে দেওয়ার জন্য জাস্ট এটা আমি বললাম। ইন্টারমিডিয়েটে তোমরা এটা পড়ছো না? স্যার এটা কেমিস্ট্রিতে ছিল। জি স্যার, ইন্টারমিডিয়েটে ছিল এটা। আরে না, ফিজিক্সে ছিল, কেমিস্ট্রিতে ছিল। কেমিস্ট্রিতে কেন, ফিজিক্সে ছিল। অনিশ্চয়তা নীতি। কেমিস্ট্রিতে থাকবে কেন? জি স্যার, পড়ছিলাম। আচ্ছা, ওকে। তো তাইলে আমাদের সিলেবাস শেষ, সমস্যা নাই। তো এরপরে তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে, আগামীকাল তোমাদের পরীক্ষা হচ্ছে এই চ্যাপ্টারের উপর, তাই না? অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, একটু রিকোয়েস্ট ছিল। জি ওকে, স্যার। সেটা হচ্ছে মেকানিক্স সব। সন্ধ্যা 7টায়, তাই তো? হ্যাঁ স্যার মেকানিক্স সব। হ্যাঁ, মেকানিক্স। আর আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে শনিবার 11টার দিকে বা 3টার দিকে, যে টাইমটা তোমরা প্রিফার করো, সেই টাইমে আমি হচ্ছে অনলাইনে থাকবো। তোমাদের কারো যদি এই মডার্ন ফিজিক্স নিয়ে কোনো প্রবলেম থাকে বা মেকানিক্স নিয়ে কোনো প্রবলেম থাকে, পড়াশোনা করতে গিয়ে প্রবলেম বের হয়, তাহলে ওই সময়টাতে আমার সাথে ডিসকাস করতে পারবে। হ্যাঁ, সলভ ক্লাস টাইপের, সবাই আসতে হবে না। স্যার ফাইনাল আসতেও হবে না, পরীক্ষার সিলেবাস আমি হলো। হয়তো ভাবে অ্যাটেনডেন্সও কাউন্ট করব না, কিন্তু যাদের প্রবলেম আছে তারা চাইলে ওই দিন আসতে পারবে। স্যার, লিংক দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দিব। স্যার এমনিতে এখন তো সিলেবাস শেষ, আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টটা কবে পেতে পারি কোশ্চেন? ফাইনাল অ্যাসাইনমেন্টটা আজকে আমাদের মিটিং আছে 3টার সময়, তো 3টার ওই মিটিং এর পরে হচ্ছে কোশ্চেন মডারেশন হবে। তো মডারেশন হইলে আমি চেষ্টা করব আজকে রাতেই দিয়ে দিতে। জি স্যার, ঠিক আছে স্যার। সময়টা তো এক সপ্তাহ পাবো আমরা? হ্যাঁ, এক সপ্তাহ পাবো। জি স্যার, ঠিক আছে। স্যার, এখন যদি একটু সময় থাকে তাহলে আমাদের যে কালকে মানে মানে যেই ম্যাথের উপর এক্সাম, একটা কি একটু বুঝাই দিবেন? আমি সেদিন অত ভালো ক্লিয়ার বুঝি নাই স্যার। এই যে আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো করলাম না, জি স্যার। প্রত্যেকটা প্রবলেমের পরেই তো আমরা একটা করে ম্যাথ করছি, তাই না? জি স্যার। এই টাইপেরই ম্যাথ থাকবে, কিন্তু এগুলা থাকবে না। মানে ধরো আমি একটা ম্যাথ দিব, সেটা হচ্ছে কিসের, লিনিয়ার মোমেন্টামে। যেমন এখানে একটা লিনিয়ার মোমেন্টামে একটা ম্যাথ আছে, তো এই টাইপেরই কোন একটা ম্যাথ, একই ফর্মুলার কোন একটা ম্যাথ থাকবে। বা ধরো আমি যদি নিউটনস গ্র্যাভিটেশনাল ল দিয়ে কোনো ম্যাথ, এই যেখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ফর্মুলারই আরেকটা ম্যাথ আমি হয়তো দিব। না বুঝতে স্যার, পারছো? মানে গতদিন একটা ম্যাথ দিয়েছিলেন, মানে একটা সূত্র দিয়েছিলেন,
মিনাজ একটু বলো তো, একটা সূত্র দিয়ে স্যার বেশ কয়েকটা ম্যাথ করতে দিছিল না? কোন সূত্র? এই চ্যাপ্টারে মেকানিক্স এর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগের ক্লাসে লাস্টের দিকে। ওটা তো ওই যে M1 U1 দিয়ে করা হয়েছিল, যে M1 U1 ওইটাই স্যার। একটা করতে দিছিল। কোনটা? এই যে এটা 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 জি স্যার এই সূত্র। আচ্ছা, এটা তো যে না M1 এটা না স্যার, এটার পরে পরেরটা স্যার, আরেকটা পরেরটা ছিল। স্যার। জি স্যার জি স্যার। এটা কি নাকি এটা? স্যার স্যার ওইটা যেটা ইয়া গেল অ্যাঙ্গুলার, ওইটাই স্যার। জড়তার ভ্রামকের যে ব্যাখ্যা। জি আচ্ছা স্যার। আচ্ছা, তো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম চাইছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম L সমান সমান কি? I ওমেগা। I হচ্ছে mr স্কয়ার, যেখানে m হচ্ছে এই যে 40, r হচ্ছে 20। আচ্ছা, এখন তাহলে ওমেগাটা বের করতে হবে। ওমেগা এখানে কি দেওয়া আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে 6 rpm। rpm মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। তো যেহেতু এটা পার মিনিটে আসছে, এটাকে তোমার ইসে নিয়ে আসতে হবে, সেকেন্ডে নিয়ে আসতে হবে, মানে রেভলিউশন পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 6 ডিভাইডেড বাই 60। আচ্ছা, এখন এটাকে তুমি যদি ইসে নিয়ে আসো, কি বলে এই এখন রেভলিউশন পার মিনিটটাকে তুমি যদি রেডিয়ানে নিয়ে আসো, তখন কি হবে? 6 ইন্টু 6 পাই, 6 ইন্টু 6 পাই ডিভাইডেড বাই 60। স্যার মিনিটটা গুণ হবে না স্যার 6 এর সাথে? 6 ইন্টু 16/2 পাই। আচ্ছা, এখানে ধরো মিনিটে তোমার এতবার ঘুরে, 6 বার ঘুরে, তাহলে সেকেন্ডে কয়বার ঘুরবে? তাহলে তো স্যার 360 বার স্যার। স্যার ভাগ যাবে তো। তুমি বুঝতেছো না, তুমি এক জায়গায় যাইতে পারো 1 মিনিটে, তুমি 1 সেকেন্ডে ওই অতটুকু যাইতে পারবা? আচ্ছা স্যার ঠিক আছে স্যার, মানে সেকেন্ডে নিলে হ্যাঁ ঠিক আছে। আমি আর কি উল্টো কনভার্ট করছি আর কি। জি স্যার 6 কে গুণ 60 হবে না দ্বারা, 60 দিয়ে? 6 কে 60 দ্বারা ভাগ করুন। গুণ হবে না? গুণ হবে না স্যার তো বললো। আচ্ছা, স্যার তুমি মিনিটকে তো স্যার আমরা তো সেকেন্ডে নিতে হবে না স্যার, তাইলে তো স্যার গুণ করাই উচিত। মানে সেকেন্ড মিনিটকে যদি আমরা ইতে নিতে চাই আর কি শোনো, একটা সেকেন্ডে। একটা একটা জিনিস একটু বুঝতে হবে। মিনিট 1 মিনিটে 60 সেকেন্ড কথা সত্যি, কিন্তু তোমার তো কনসেপ্টটা বুঝতে হবে। সবসময় 1 মিনিটে মিনিট থেকে সেকেন্ডে নিলেই যে সবসময় গুণ হবে সেটা না। তোমার একটু বুঝতে হবে ব্যাপারটা, যে একটা গাড়ি ধরে নিলাম, একটা গাড়ি সেটা 1 মিনিটে 10 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কি সে 600 মিটার যাবে? না স্যার, কি হবে? 10/6। জি স্যার। 1 মিনিট কমবে। 1 সেকেন্ডে কি হবে? তার চেয়ে কম যাবে না? জি স্যার। জি স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম। স্যার একটা জিনিস মানে মিনিট এই- থেকে যখন সেকেন্ডে যাব ভাগ হবে। আর এখানে একটা ব্যাপার আমি বলি, এটা হচ্ছে কি কেন ভাগ হয়? ভাগ হয় হচ্ছে এই কারণে, এটা হচ্ছে রেভুলেশন পার পার মিনিট। এটা কিন্তু বুঝতে হবে, প্রতি মিনিটে এত রেভুলেশন। এখানে কিন্তু পার শব্দটা আছে, মানে প্রতি মিনিটে, মানে এমনিতে এটা ভাগ হয়ে আছে। আমরা স্যার বলি না, রেভলিউশন না, হ্যাঁ, রোটেট হ্যাঁ, পার হ্যাঁ। মিনিট। ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার আমার ফোন বন্ধ, আমি একটু লিভ নিচ্ছি স্যার। আচ্ছা, দেখলাম। স্যার রোটেশন আর রেগুলেশন সেম স্যার। কি বলছো বুঝি নাই আমি। স্যার রোটেশন আর রেগুলেশন এটা কি সেম স্যার? আচ্ছা, কেউ কি তারিখের কথা শুনতে পাচ্ছ? স্যার ও বলতেছে যে রোটেশন আর রেভলিউশন কি সেম নাকি? দুইটার রোটেশন, অর্থ কি সেম? হ্যাঁ একই অর্থ আছে। হ্যাঁ, তুমি রোটেশন বলি আর মানে রেভলিউশন বলি একই কথা। স্যার আগে তো জানতাম আরপিএম মানে হলো রোটেট পার মিনিট। আচ্ছা, রোটেট মানে কি? রোটেট থেকেই তো রোটেশন আসে। তুমি মানে রোটেট মানে কি ঘোরা, রেভুলেশন মানে কি একই জিনিস তো। যার যেভাবে সুবিধা হয় রোটেট বললেই হবে।
হ্যালো স্যার, হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। স্যার কতক্ষণ কথা বলেন না। আচ্ছা, তো এই ম্যাথে কি আর সমস্যা আছে? হ্যালো। না স্যার স্যার। মিনিট টেনিতে হলে কিভাবে 60 দিয়ে ভাগ দিতে হবে? আচ্ছা, তুমি জাস্ট মানে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা যে এখানে বলছে 1 মিনিটে 60টা রেভলিউশন হয় বা 60 বার ঘুরে একটা জিনিস। একটা জিনিস যদি 1 মিনিটে 60 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে? মেহেদি বলো। স্যার ভাগ হবে স্যার। হুম। তুমি যদি 1 মিনিটে একটা কাজ করতে পারো, তাহলে 1 সেকেন্ডে কি একটা কাজ করতে পারবা? না স্যার, কম না হবে। স্যার, তখন কি ভাগ করতে হবে। স্যার 6 রে 60 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 6কে 60 দিয়ে ভাগ দিবা। মানে আমাদের এই যে ধরো, এই যে আমি তোমাকে বারবার কনসেপ্ট বোঝানোর চেষ্টা করতেছি আর তুমি বোঝার চেষ্টা করতেছো যে 6কে 60 দিয়ে ভাগ দিতে হবে কিনা। তো এই জন্য যে সমস্যাটা হয় পরবর্তীতে, তুমি এই ম্যাথটা করতে পারবা কিন্তু এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো না বলে এই ম্যাথটা যদি অন্যভাবে একটু ঘুরিয়ে দেওয়া হয় তখন আর পারো না। সবসময় চেষ্টা করবা কনসেপ্ট বুঝতে, ম্যাথ কি আছে সেটা বোঝার দরকার নেই। কনসেপ্ট বুঝলে তুমি ম্যাথ এমনিই পারবা। মানে 6কে 60 দিয়ে ভাগ দিতে হবে কিনা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, যে একটা জিনিস 1 মিনিটে যদি এতবার ঘুরে তাহলে 1 সেকেন্ডে কি হবে? অনেক কম ঘুরবে। এই জিনিসটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা যদি বুঝো আর এখানে তাহলে একটা জিনিস সোজা আছে যে রোটেশন পার মিনিট, যেটা বললেন যে মানে এখানে মানে হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে এটা ভাগ হবে পার মিনিট। ঠিক আছে। আর পার শব্দটাও বলা আছে। তো এই এই জিনিসগুলো আসলে বোঝার জিনিস। এই 6কে 60 দিয়ে ভাগ দিবা কিনা এটা তো মানে ঠিক আছে। কম্পালসারি না। আচ্ছা, তাহলে কালকে জি সন্ধ্যার স্যার, সময় বুঝতে পারছি। আমরা 60 হচ্ছে সেকেন্ডে ঘুরে 6 বার, অর্থাৎ 1 স্যার সেকেন্ডে 6 ভাগ 60। স্যার কয়টা ম্যাচ থাকতে পারবে আর টাইম কতটুকু? আহ এখন স্যার আমি ঠিক এখন আছে। কোশ্চেন করি নাই তো যার কারণে বলতে পারতেছি না। মানে কোশ্চেন করার সময় স্যার বুঝতে পারবো যে বেশি দিব না, 3টা বা 4টা ম্যাথ দিব। তো ওই ম্যাথ দেওয়ার সময় আমি আসলে ম্যাথ দেখে বুঝবো যে আসলে টাইমটা কত দিব। স্যার এবার ঠিক আছে কিনা? 60 সেকেন্ডে ঘুরে 6 বার, তাহলে 1 সেকেন্ডে ঘুরে 6 ভাগ 60। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার পরীক্ষার টাইমটা কি চেঞ্জ করে দিবেন? মানে একটা দিবেন নাকি? কেন, তোমার কি ওই সময় সমস্যা হবে? না স্যার, আমি একদম নামাজ না, পড়ার একটু পরেই মেহেদি জোরে 7টায় বলো, একটু স্কুল। কথা আমি শুনতে পাই না তোমার কথাগুলো। না স্যার, একটু হইলে ভালো হতো, যেমন এটা আর কি। না, এখন তো সে বলতে চাচ্ছি যে নামাজের টাইমে ওই টাইমে নামাজ হবে, টাইম চেঞ্জ না, করে আমাদের তাহলে কি? 7টার দিকে শুরু অথবা করতে বিকালে, নামাজ হচ্ছে 6টা 45-এর দিকে। আমার অ্যাকচুয়ালি 6টা পর্যন্ত অথবা class। স্যার বিকালে, আজকের বিকালে দিনে তো যদি নামাজ পেতে নাই চান। স্যার ওই আমার টাইমে। আমার 3:30 থেকে 6টা পর্যন্ত ক্লাস থাকে শুক্রবার। সবাই যেটা জানে আর চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে। আর ওই সময় আমাদের ওরকম না যে ক্লাসে থাকতে হবে, সেরকম কিছু না। আমি জাস্ট অ্যাসাইনমেন্টটা তোমাদের সাবমিট করব, তোমরা সেই অ্যাসাইনমেন্টটা জমা দিবে নির্দিষ্ট স্যার সময়। গুগল ক্লাসরুমে দিবেন, গুগল ক্লাসরুমে আমরা আপলোড করে দিব পিডিএফ নাকি? স্যার গত ক্লাসে একটা কথা ছিল স্যার, ওই ক্লাসে স্যার আমি ওই 30 মিনিটের মতো ক্লাস করতে পারি স্যার, এমবি হঠাৎ করে চলে গেছে।
তারপর স্যার আমি বলতে পারি না যে আমার রোলটা বা আমার স্যারের কাছে বলবো ফিনাসকে। স্যার এটা কি স্যার মানে আমি মানে কি অ্যাবসেন্ট হব নাকি? গত ক্লাসে কি হয়েছে? স্যার গতকাল স্যার আমি আধা ঘন্টার মতো ক্লাস করতে পারিনি। আমার এমনি হঠাৎ করে মানে চলে গেছে তো। তারপর আমি বলতে পারিনি মিনাসকে যে স্যারকে বললো যে আমার মেমবি শেষ হয়ে গেছে। সমস্যা নাই, ক্লাস ইউটিউব থেকে দেখে নাও। স্যার সেটা তো আমি দেখবো, কিন্তু আমার প্রেজেন্টটা কি স্যার মানে হবে না? প্রেজেন্ট দিয়ে দেবো, সমস্যা নাই। জি স্যার, থ্যাংক ইউ। এটা জানাবেন। তোমাদের স্টুডেন্ট এত কমে গেছে কেন? 12 জন। স্যার আজকে স্যার সিএসসি এর প্রেজেন্টেশন দিয়েছিল তো স্যার 1টা পর্যন্ত, এই জন্য। আচ্ছা, স্যার এক্সাম ছিল স্যার, এখনো টাইম আছে 1টা পর্যন্ত। ওই জন্য ক্লাসে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। স্যার তাহলে কি আজকে এই পর্যন্ত শেষ? আমরা কি লিভ নিব?